মা, আমাকে দেখতে কেমন লাগছে? এই লেহেঙ্গাটাতে কি আমাকে মানিয়েছে? আমার রাজকুমারী, তোকে তো সব কিছুতেই খুব সুন্দর লাগে, আর এই লেহেঙ্গাটাতে তো তোকে আরো বেশি সুন্দর লাগছে। মা, আমি তোমার মেয়ে, তাই তুমি আমাকে পামপট্টি দেওয়ার জন্য এইসব বলছো, তাই না? আরে না না মা, আমি তো সত্যি কথা বলছি। মা, আমি চাই আমার বিয়েতে আমাকে সবচেয়ে সুন্দর লাগুক। হ্যাঁ রে মা, তাই তো আমি তোর বিয়ের লেহেঙ্গাটা এক্ষুনি সেলাই করতে দিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে তুমি কাকে আমার বিয়ের লেহেঙ্গা সেলাই করতে দিয়েছো? আরে, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আমাদের শাহী দর্জি রুজিনার কাছেই তোর বিয়ের লেহেঙ্গা সেলাতে দিয়েছি। এই পরিলোকে ওর থেকে ভালো সেলাই আর কেই বা জানে। হ্যাঁ মা, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছ। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। একদিকে পরিলোকের রাজপ্রাসাদে রাজকুমারী তারাপরীর বিয়ের প্রস্তুতি চলছিল, অন্যদিকে ওই রাজ্যের এক গরিব দর্জি সোনালী নিজের প্রতিভা প্রদর্শন করার একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। সোনালী যখন অনেক ছোট ছিল, তখনই সোনালীর মা বাবা মারা যায়। তাই সোনালী ছোটবেলা থেকেই নিজের খরচ চালানোর জন্য ছোটবেলা থেকেই সেলাই কাজ করত। সময়ের সাথে সাথে সে এই কাজে আরো বেশি পারদর্শী হয়ে ওঠে। কিন্তু একটা ব্যাপার ছিল, ওই রাজ্যে রুজিনাই ছিল একমাত্র সফল দর্জি। রুজিনাই ওই রাজ্যের সবচেয়ে বড় বড় সেলাইয়ের অর্ডার পেত। কিন্তু সোনালী রুজিনার থেকেও ভালো সেলাই জানতো, কিন্তু সে রুজিনার মতো এত ফেমাস ছিল না, তাই তার কাছে খুব কম লোক আসতো। রুজিনা দর্জি ছিল খুবই দাম্ভিক আর অহংকারী, আর এই রুজিনা দর্জিই তারাপরীর বিয়ের লেহেঙ্গা সেলাই করছিল। আরে আরে, তুমি আবার এটা কি করছো? তেমন কিছু না আপা, আমি তো কেবল তারাপরীর বিয়ের লেহেঙ্গায় আরো কয়েকটা মতি অ্যাড করছি। আরে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এগুলো তুই কি করছিস? আমাকে একটা কথা বল, এই পুরো রাজ্যে আমার থেকে ভালো সেলাই কাজ আর কে জানে? বল আমাকে, এই পরিলোকের সেরা দর্জিকে? আপনি আপা। তাহলে তুই এগুলো নিয়ে এত মাতামাতি করছিস কেন? এটা তুই কোনো রকমে শেষ কর। তার উপর তো আমাদের রানীপরীর জন্যও লেহেঙ্গা তৈরি করতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই লেহেঙ্গাগুলোর উপর যতগুলো মতি লাগিয়েছিস সবগুলো খুলে ফেল। যত কম খরচ হবে ততই আমাদের লাভ হবে, বুঝতে পেরেছিস? কিন্তু আপা, রানীপরী তো আপনাকে অনেকগুলো সোনার মুদ্রা দিয়েছে, আর এটা তো কোনো সাধারণ লেহেঙ্গা না, এটা তারাপরীর বিয়ের লেহেঙ্গা। সে এই লেহেঙ্গাটা তার বিয়েতে পরবে। আরে, এটাই তো তোদের মতো গরিবদের সমস্যা, তোরা কখনোই নিজের স্বার্থ দেখতে পাস না, তাই তো তোরা কখনোই জীবনে উন্নতি করতে পারিস না। এখন আমি যেমনটা বলছি তেমনটা কর। রুজিনা তার কারিগরকে বকাঝকা করে সেখান থেকে চলে যায়। এমন সময় হঠাৎ করেই সেখানে সোনালী চলে আসে। সে রুজিনা আর তার কারিগরদের মধ্যকার সকল কথোপকথন শুনে ফেলে। কেমন আছেন চাচি? আরে সোনালী, মা আমার, কতদিন পরে এসেছিস? আমি তো ভালো আছি। এখন আমাকে বল, তুই কেমন আছিস? আর এখানে কেন এসেছিস? কোনো প্রয়োজন?
আরে না না, তেমন কোনো প্রয়োজন না। আমি তো কেবলমাত্র এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার আপনার সাথে দেখা করে যাই। এমনিতে তারাপরীর ব্রাইডাল লেহেঙ্গায় এই মতিগুলো খুব সুন্দর লাগছে। সত্যি আপনার হাতের কাজ খুবই সুন্দর। হ্যাঁ রে মা, আমি তো ভেবেছিলাম আমি এই লেহেঙ্গাটা খুব সুন্দরভাবে তৈরি করব, কিন্তু এখন মনে হচ্ছে আর হবে না। মন খারাপ করবেন না চাচি, আমি সবটা শুনেছি। কিন্তু চাচি, আপনি কি জানেন এখন আমিও খুব ভালো সেলাই কাজ জানি। ও তাই নাকি? তাহলে কি কি বানাস শুনি। এমনিতে তো আমি সব কিছুই সেলাই করতে পারি, কিন্তু আমার কাছে তেমন কোনো অর্ডার আসে না। সবাই তো কেবলমাত্র রুজিনা ম্যাডামের কাছেই জামা কাপড় সেলাই করতে দেয়। তারা মনে করে আমি তাদের জামা কাপড় নষ্ট করে ফেলবো। আরে কোনো ব্যাপার না, আস্তে আস্তে তুইও অনেক বড় দর্জি হয়ে উঠবি। দেখবি একদিন তোর কাছেও অনেক অনেক লোক জামা কাপড় সেলাই করবে। হ্যাঁ চাচি, আমার জন্য দোয়া করো। আমিও যদি রাজকুমারীর জন্য কিছু বানাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আরে তাহলে বসে আছিস কেন? যা বাড়িতে যা, আর রাজকুমারীর জন্য সুন্দর একটা লেহেঙ্গা তৈরি কর, আর ওটা গিয়ে রানীমাকে দেখা। যদি রানীমার তোর লেহেঙ্গা পছন্দ হয় তাহলে সে তোকে অনেক উপহার দেবে। এই কথা শুনে সোনালীর মাঝে এক অদ্ভুত আশার আলো ফুটে ওঠে। সে বাড়িতে গিয়ে তারাপরীর জন্য ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করতে শুরু করে। সোনালী ওই লেহেঙ্গাটা সেলাই করার জন্য তার কাছে থাকা সব কিছু বিক্রি করে দেয়। বেশ কিছুদিন পরিশ্রম করার পর সে তারাপরীর জন্য খুবই সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা প্রস্তুত করে। তারপর সে ওই লেহেঙ্গাটা নিয়ে রুজিনার দোকানে যায়। আরে বাহ সোনালী, তুই তো খুব সুন্দর লেহেঙ্গা তৈরি করেছিস। আমি এর আগে এত সুন্দর লেহেঙ্গা কখনো দেখিনি। তোর হাতের কাজ তো খুবই সুন্দর। আমার তো মনে হচ্ছে রাজকুমারীর কাছে এই লেহেঙ্গাটা খুবই ভালো লাগবে। সত্যি বলছো চাচি? আমি তাহলে কালকেই এই লেহেঙ্গাটা নিয়ে তারাপরীর কাছে যাব। তারপর সোনালী ওই লেহেঙ্গাটা নিয়ে সোজা রাজপ্রাসাদে চলে যায়। সেখানে যাওয়ার পর রানীপরী ওই লেহেঙ্গাটা দেখে বলে, আরে বাহ, দারুণ! এই লেহেঙ্গাটা কি সত্যি সত্যি তুমি সেলাই করেছো? এই লেহেঙ্গাটা দেখতে তো খুবই সুন্দর। আমি আজ অবধি এত সুন্দর লেহেঙ্গা কোথাও দেখিনি। ভাবছি আমাদের রাজকুমারী তার বিয়েতে এই লেহেঙ্গাটাই পরবে। তুমি একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই রুজিনা তার বানানো লেহেঙ্গা নিয়ে এখানে হাজির হবে। তারপর দেখব কার লেহেঙ্গা সেরা। রানীপরীর এই কথা শুনে সোনালী খুবই খুশি হয়। অন্যদিকে রুজিনা সোনালীর বানানো লেহেঙ্গার ব্যাপারে সব জেনে যায়। সোনালীর বানানো লেহেঙ্গার প্রশংসা শুনে রুজিনা প্রচন্ড রেগে যায়। আরে না, আমি তো এটা কোনোভাবেই হতে দেব না। এইটুকু একটা পুচকি মেয়ে কিনা আমার কাজ নষ্ট করবে? এটা আমি কোনোভাবেই হতে দেব না। কিছু না কিছু তো করতেই হবে। এইটুকু বলে রুজিনা পরী কিছু একটা ভাবতে থাকে, আর তার মাথায় একটা আইডিয়া আসে। তারপর রুজিনা পরী কান্না করতে করতে রানীপরীর কাছে যায়। আমাকে মাফ করবেন রানীপরী। আরে আরে রুজিনা, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কান্না করছো কেন? রানীপরী, এখন আমি আপনাকে আর কি বলবো। আমি এতদিন ধরে কষ্ট করে তারাপরীর জন্য যে লেহেঙ্গাটা সেলাই করেছিলাম, ওই লেহেঙ্গাটা কেউ একজন চুরি করে নিয়েছে। আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। ওই লেহেঙ্গাটা বানাতে আমি অনেক টাকা খরচ করেছি। আমি বিশেষভাবে ওই লেহেঙ্গাটা রাজকুমারীর জন্যই বানিয়েছিলাম। কিন্তু এখন আমার সব পরিশ্রম মাটি হয়ে গিয়েছে, মাটি। সোনালী রুজিনার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে জানতো রুজিনার দোকানে রাজকুমারীর জন্য যেই লেহেঙ্গাটা তৈরি করা হচ্ছিল সেটা এখন অবধি প্রস্তুত হয়নি। এমন সময় রুজিনা সোনালীর লেহেঙ্গার দিকে তাকায়।
তারপর সে রানী পরীকে বলে, আরে এটা তো আমারই বানানো লেহেঙ্গা, আর এটা তো আমার দোকান থেকে চুরি হয়ে গিয়েছে। তাহলে এটা আপনার কাছে কিভাবে আসলো রানীমা? রুজিনার এমন কথা শুনে রানী পরী প্রচন্ড রেগে যায়। সে সোনালীকে চোর ভেবে নেয়। সোনালী কান্না করতে করতে রানী পরীকে সবটা বোঝানোর চেষ্টা করে। সে বলতে থাকে সে চোর না, বরং সে তার কাছে থাকা সকল সঞ্চয় ব্যয় করে রাজকুমারীর জন্য এই লেহেঙ্গাটা তৈরি করেছে। কিন্তু রানী পরী তার কোনো কথাই শোনে না, বরং রানী পরী সোনালীকে পরীলোক থেকে বের করে দেয়। সোনালী পরী পরীলোক থেকে বের হয়ে পৃথিবীর এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় সে সেখানে থাকা ছোট্ট একটা গ্রাম দেখতে পায়। সোনালী পরী ওই গ্রামের ভেতরে যায়। বেশ কয়েকদিন ক্ষুধার্ত থাকার কারণে হঠাৎ করেই সোনালী পরী মাথা ঘুরে একটা দোকানের সামনে পড়ে যায়। সোনালী পরীকে এইভাবে পড়ে যেতে দেখে সেই কাপড়ের দোকান থেকে এক বৃদ্ধ মহিলা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সেই বৃদ্ধ মহিলা সোনালী পরীকে পানি খাওয়ায়। তারপর সে সোনালীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সোনালীর যখন জ্ঞান ফিরে আসে তখন সেই বৃদ্ধ মহিলা সোনালীকে খাবার খাওয়ায়। মা, তুমি কে? আর তুমি কোথা থেকে এসেছো? বুড়ি আম্মা, আমার নাম সোনালী, আর আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত, তাই আমি কাজ খুঁজে বেড়াচ্ছিলাম। আমি খুব ভালো সেলাই কাজ জানি। আপনার আমার কথা বিশ্বাস না হলে আমাকে পরীক্ষা করতে পারেন। আরে বাহ, আমিও তো আমার বুটিকের জন্য একজন কর্মচারী খুঁজছিলাম, কারণ এখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে, আর আর আগের মতো সেলাই করতে পারি না। এমনকি এখন আমি ঠিকঠাক চোখেও দেখতে পাই না, যার কারণে আমার কাছে আর কেউ কাপড় সেলাই করতে দিতে চায় না। এক সময় আমার এই দোকানের বাইরে ভিড় লেগে থাকতো, আর এখন আমার দোকানে সারা দিনে একটা কাস্টমারও আসে না। সোনালী সেই বৃদ্ধ মহিলার কথা শুনে খুশি হয়। বেটি, তুমি কোনো চিন্তা করো না। তুমি যদি কোনো কাজ না পারো তাহলে আমি তোমাকে তা শিখিয়ে নেব। আরে না না বুড়ি আম্মা, আমাকে কোনো কিছু শিখাতে হবে না। আমি ছোটবেলা থেকে সেলাই করেই বড় হয়েছি। তারপর সোনালী বৃদ্ধ মহিলাটাকে একটা লেহেঙ্গা সিলিয়ে দেখায়। ওই লেহেঙ্গাটা দেখে বৃদ্ধ মহিলা খুবই খুশি হয়। সোনালীর কাজের দক্ষতায় সোনালী ওই গ্রামের প্রিয় দর্জি হয়ে ওঠে। আর আস্তে আস্তে বৃদ্ধ মহিলার দোকান আবার সচল হয়ে ওঠে। একদিন ওই বুটিকে এক ধনী মহিলা আসে। শোনো মেয়ে, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি, তাই আমি তোমার কাছে আমার মেয়ের বিয়ের লেহেঙ্গা সেলাই করতে নিয়ে এসেছি। তোমার যত টাকা লাগবে আমি তোমাকে তত টাকাই দেব, কিন্তু আমার মেয়ের বিয়ের লেহেঙ্গাটা সেরা হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনার মেয়ের বিয়ের লেহেঙ্গা খুব সুন্দর করে সিলিয়ে দেব। সোনালী তারাপরীর জন্য যেমন ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করেছিল, ঠিক তেমন ভাবেই আরেকটা ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করে। কিছুদিন পর যখন ওই ধনী মহিলা তার মেয়েকে নিয়ে সোনালীর কাছে আসে, তখন তারা সোনালীর বানানো ব্রাইডাল লেহেঙ্গা দেখে মুগ্ধ হয়ে যায়। সেই মহিলা সোনালীকে ওই লেহেঙ্গার জন্য 1,00,000 টাকা দিয়ে যায়। এতে সেই বৃদ্ধ মহিলা অনেক খুশি হয়। এই ঘটনার পর থেকে সেই বৃদ্ধ মহিলার বুটিক আরো বেশি ফেমাস হয়ে ওঠে, একদম আগের মতো। একদিন সোনালীর চাচি রানী পরীকে নিয়ে সেই বুটিকে যায়। আরে রানী পরী, আপনি এখানে? হ্যাঁ সোনালী, ওই দিন আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওই ঘটনার জন্য তুমি আমাকে মাফ করে দাও। তোমার চাচি আমাকে সব কথা খুলে বলেছে। আমি এতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আজ তোমাকে খুঁজে পেলাম।
আমি সব সত্য কথা জানতে পেরে গিয়েছি, তাই আমি রুজিনাকে পরিলোক থেকে বের করে দিয়েছি। তুমি আমার উপর রাগ করে থেকো না সোনালি, দয়া করে আমার সাথে পরিলোকে ফিরে চলো। রানী পরীর কথা শুনে সেই বৃদ্ধ মহিলা সব কিছু বুঝতে পারে, কিন্তু সে কিছুই বলে না। সে অপলক দৃষ্টিতে সোনালির দিকে তাকিয়ে থাকে, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। সোনালি সেই বৃদ্ধ মহিলার চেহারার দিকে তাকায়, আর সোনালির তার জন্য খুব মায়া হয়। তাই সোনালি রানীপরীকে বলে, আমাকে মাফ করবেন রানীপরি, আমি ওই রাজ্যে ফিরে যেতে চাই না। ওই রাজ্যে আমার কেউ নেই, কিন্তু এখানে আসার পর আমি আমার একজন আপনজন পেয়েছি। আমি আমার দাদিমাকে পেয়েছি। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আমার যদি কোনো কিছুর প্রয়োজন থাকে তাহলে সেটা হচ্ছে ভালোবাসার, যা আমি আমার দাদিমার কাছে পেয়েছি। তাই আমি এখান থেকে কোথাও যাব না। কোনো ব্যাপার না সোনালি, সবটাই তোমার ইচ্ছা, কিন্তু তোমার জন্য আমাদের পরিলোকের দরজা সব সময় খোলা থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানীপরি। এইটুকু বলে রানীপরী সেখান থেকে চলে যায়। রানীপরী সেখান থেকে চলে যাওয়ার পর বুড়িমা সোনালীকে জড়িয়ে ধরে। তারপর থেকে বুড়িমা আর সোনালী সেই বুটিক চালিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।